হ্যালো এভরিওয়ান, সো আজকের এই ভিডিওতে আমরা মারাত্মক একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং লাইফের 7টা কমন ভুল। আপনারা যেমনটি জানেন যে বর্তমান জীবনে মানুষ যখন ফ্রিল্যান্সিং শুরু করে তখন কিন্তু তারা একটা কনফিউজিং এর মাধ্যমে শুরু করে। তারা জানে না যে তারা কি সঠিক পথে আগাইতেছে নাকি রং ওয়েতে আগাইতেছে। সো আজকে এই পডকাস্টে আপনি যদি আমাদের ভিডিওটা ওয়াচ করতে পারেন, দেন ইউ উইল সি এক্স্যাক্টলি অল ইউর প্রবলেম উইল বি সলভ। ইন এ ওয়ার্ড, ইউর প্রবলেম উইল বি সলভ। সো আজকে আমাদের সাথে আছে মাহবুব ভাই। তিনি একজন সরকারি জব করতেছে, প্লাস হচ্ছে ফ্রিল্যান্সিং লাইফে কিছু করার জন্য ট্রাই করতেছে। তো আজকে আমরা মাহবুব ভাইদের সাথে তার অ্যাডভাইস নিব, যেহেতু সে তার চাকরি জীবনে অনেক স্ট্রাগল করে একটা পজিশন আসছে, অবশ্যই আমরা তার অ্যাডভাইসও নিব। সো উইদাউট ফার্দার ডু লেটস মুভ ইনটু ইট। বাট আমি শুরু করার আগে আমি বলতে চাই যে আমি সুন্দর করে একটা নোট করে রাখছি, কারণ আমরা অনেকগুলো টপিক নিয়ে আজকে আলোচনা করবো। সো আমাদের মেন্টালিটির মধ্যে কিন্তু এটা রাখা মানে আমাদের ইম্পসিবল এক কথা, ঠিক আছে? তো আমরা একটা নোট করে রাখছি। সো আমি প্রথমে আলোচনা করবো যে ফ্রিল্যান্সিং লাইফে ভুল করার অভিজ্ঞতা এবং 7টি কমন মিস্টেকস আলোচনা করবো। তো সর্বপ্রথম যেটা হচ্ছে মাহবুব ভাই, আমরা সর্বপ্রথম টপিক হচ্ছে যে আমরা পরিকল্পনা। তুমি কি মনে করছো পরিকল্পনার অভাবে কি মানুষ আসলে ভুল করতে পারে? হ্যাঁ গাইস, ফরাদ যেই প্রশ্নটা করছে যে ফ্রিল্যান্সিং যে 7টা ভুল, হ্যাঁ পরিকল্পনা হচ্ছে এমন একটা জিনিস যে আমি সারাদিন কাজ করলাম কিন্তু আমার কাজের মধ্যে কোনো পরিকল্পনা নেই। এই কাজের উদ্দেশ্য কি, এই কাজ কি করবো, এই কাজ কোথায় ঠেকাবো। আমি একটা এরিয়া নিয়ে কাজ করতেছি, আমার মাইন্ড সেট আপ থাকবে যে আমি এই এরিয়াটা পর্যন্ত কাজ করবো, কিন্তু আমি এমন একটা এরিয়া নিয়েছি যেটার কুল কিনারা কিছু নেই, তাহলে তো আপনি কাজ ঠিক মতো করতে পারবেন না। তবে শুধু এই সেক্টরটা না, আপনি লাইফের যেই কোনো কাজে যান, যেই কোনো অবস্থান যান, আপনার পরিকল্পনা হচ্ছে মাস্ট। একটা সাকসেসের পিছনে একটা পরিকল্পনা হচ্ছে আরেকটা সাকসেস। যেই মানুষের ভিতরে পরিকল্পনা থাকবে না সেই মানুষ সাকসেসও করতে পারবে না। তো যেই ভুলগুলোর মধ্যে প্রথম টপিকটা হচ্ছে এরকম যে আমি সারাদিন কাজ করতেছি কিন্তু আমার লাইফের কোনো পরিকল্পনা নাই, আমার জীবনের কোনো সিদ্ধান্ত, তাহলে এই কাজ করলে তো আপনি কিছু করতে পারবেন না। রাইট রাইট। জীবনে কিছু করতে হলে আপনার একটা পরিকল্পনা অবশ্যই থাকতে হবে। যেন আপনি পড়াশোনা করছেন, আপনি ডক্টর হবেন, আপনি ইঞ্জিনিয়ার হবেন, আপনি বড় কিছু হবেন, কিন্তু আপনার কোনো পরিকল্পনা, সারা লাইফ পড়তেছেন কিন্তু পরিকল্পনা ছাড়া পরীক্ষা দিচ্ছেন না, কিছু করতে, তাহলে আপনি কি করবেন? ভালো রেজাল্ট করতে পারবেন কিন্তু কিছু করতে পারবেন। অতএব পরিকল্পনা হচ্ছে জীবনের সবচেয়ে বড় মোস্ট ইম্পর্টেন্ট। এটাই পরিকল্পনা ছাড়া কোনো কিছু হবে না। ঠিক আছে গাইস, আমরা যে নোটটা করছি সেটার থেকে আমি আরেকটা ইম্পর্টেন্ট টপিক আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আপনাকে সর্বপ্রথম গাইস লক্ষ্যটা নির্ধারণ করতে হবে। উইদাউট ইউর টার্গেট ইউ ক্যান নট অ্যাচিভ এনিথিং। ধরেন আমি একটা এক্সাম্পল শেয়ার করি। আমার কালকে আমার একজন ভাই, তিনি 2 ঘন্টা ধরে একটা প্ল্যানিং করছে, কিন্তু সেই 2 ঘন্টার, কিন্তু বাস্তব, মিথ্যা কথা না, 2 ঘন্টার প্ল্যানিং থেকে সে আজকে একটা অ্যাকশন নেয় নেই যে কি অ্যাকশন নেওয়া উচিত। কালকে সে প্ল্যানিং করছে এটা করবে এটা করবে, কিন্তু পরবর্তী দিনে সে এটা করে নাই। তার মানে কি, তার প্ল্যানিংটা যে 2টা ঘন্টা করছে টোটালি ওয়েস্ট। সো আপনি একটা জিনিস থিঙ্ক করছেন, এটা নিয়ে চলে যান, এটা নিয়ে কাজ স্টার্ট, নাথিং এলস, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট এনিথিং। পিপল উইল ডোন্ট কেয়ার ইউর প্রবলেম, ইউ শুড কেয়ার ইউর প্রবলেম। ভাই, আমরা কিন্তু নিজেদের প্রবলেমগুলোকে নিজেরাই সলভ করতে হবে। আমি আমি বাসার ভিতরে এক্সাম্পল দিই। তো আমি একদিন বাসার ভিতরে কিছু আমার কাজকর্মের কারণে আমার কিছু কাপড় চোপড় ছিল। আমি বাস্তব লাইফের এক্সাম্পল দিচ্ছি। তো আমি মনে করছি যে এই যেগুলো হয়তো বা ঘরের মানুষ সবাই আছে, সবাই হয়তো বা একটু আসলে এগুলো ধুয়ে দিবে বা পরিষ্কার করে, কিন্তু আমি রাতে কাজ করে পরিশ্রম করে সারাক্ষণ ক্লায়েন্টের কাজ করে 12টার দিকে আমি গোসল করে আমার চোখ বেঁচে দেখলাম যে নিজের কাজ, এই যে কাপড়গুলো রয়ে গেছে। এই জায়গা থেকে আমি শিখে পেলাম যে নিজের কাজ নিজেকেই করতে হবে। যত আপন মানুষ থাকো কারোর উপরে ডিপেন্ডেন্ট হবেন না যে সে আমার কাজটা করে দিবে। নো নো নো, তাইলে আপনি ব্যর্থতার জন্য রেডি হন। ঠিক আছে, এটা গেল আমাদের ফার্স্ট স্টেপ। সো পরবর্তী আমরা স্টেপে আছি যে একাধিক কাজ একসাথে করা। সো অনেক মানুষ কি বলে জানেন, যে একাধিক কাজ একসাথে করার, আমি জিনিসটা বলি, সবাই বলে যে একটা ইনকাম সোর্স করো, একদিকে ফোকাস দাও। ভাই ঠিক আছে, এটা পারফেক্ট, কিন্তু আমি এখানে কিন্তু বলছি যে মাল্টিপল মানে একাধিক দিকে ফোকাস করার উদ্দেশ্যটা কি? একাধিক দিকে ফোকাস করার উদ্দেশ্যটা হচ্ছে যে ধরো তুমি একটা আর্নিং সোর্স আসছো, যে এই যে করোনার একটা এক্সাম্পল, মানুষ জবই ছিল, তার জবটা চলে যাওয়ার পর সে বেকার হয়ে সে এখন টোটালি কোনো কাজ করতেছে না। তার ইনকাম সোর্স বা আর্নিং সোর্স বা তার কাজের দ্বারা ছিল একটা, যার ফলে সে টোটালি ভ্যালুলেস হয়ে পড়ছে, তার কোনো ইনকাম সোর্স নাই। সো তার যদি ওই মুহূর্তে আরেকটা বিজনেস থাকতো, সে কিন্তু ওটার মধ্যে ফোকাস দিতে পারতো। He only depended on their job, that's why he have been failed, he have been like valueless, something like that. So আপনাদের এটা থেকে কি শিক্ষা নেওয়া উচিত? আমরা মাহবুব ভাই থেকে কিছু এক্সপিরিয়েন্স নেওয়া শেয়ার করি। আচ্ছা ভাই, তুমি মাল্টিপল কাজের ব্যাপারে তুমি কি বলতে চাও, যে একাধিক কাজ ব্যাপারে তুমি কি বলতে চাও? হ্যাঁ, আপনি প্রথমত যে টপিকটা নিয়ে আলোচনা করছেন যে পরিকল্পনা, হ্যাঁ, কিছুক্ষণ আগে একটা অপশন আছে যে আমি আজকে একটা বড় ভাইয়ের সাথে গেছে কাল, আপনি কথা বলছেন 2 ঘন্টা যাবত কথা বলছেন কিন্তু কথার সাথে কাজের কোনো মিল পাচ্ছেন না, এটাও কিন্তু একটাই। আর যে সেক্টর কথা বলছেন, আপনি পরিকল্পনা করে গেলেন কিন্তু কাজের কোনো সেক্টরের সাথে কাজ করলেন না, তাহলে এই পরিকল্পনা আপনার মূল্যহীন। আপনি পরিকল্পনা করেন 1 মাসের জন্য, আপনি কাজ করবেন 2 দিনের জন্য, এটা হবে না। হ্যাঁ, আপনি বুঝতেছেন যে পরিকল্পনা আপনার বেটার কিন্তু কাজ করতেছেন না, তাহলে হবে না। আর যেই সেক্টর নিয়ে আপনি কাজ করতেছেন, হ্যাঁ, যদি আপনার ইচ্ছা থাকে, হ্যাঁ, যে আপনি বিভিন্ন সাইডের যে কথাটা বলেন যে করোনার সময় অনেকের জব চলে গেছে, যদি
আমার আপনার ভালো দক্ষতা স্কিলের কারণে যদি একটা জব করে যদি কোনো রকম জব চলে যায়, এই অনলাইন সেক্টর থেকে কিন্তু কিছু একটা আর্ন করা সম্ভব। এটা সম্ভব। এখন আমাদের যে দেশ, আমাদের দেশে অনেকেই চিন্তা করে যে আমি তো একটা ভালো কিছু করতেছি, আমি দ্বিতীয়ত করার চিন্তা থাকে না। কিন্তু যখন হোঁচট খায় তখন তার কি করতে হয় জানেন? আমার মধ্যে একজন, একটা আমি লাইফের বাস্তবতা উদাহরণ দিচ্ছি, একজন অনার্স করা ছেলে একটা চাকরি যখন হারায়, সে ঢাকা শহর সিএনজি চালাইছে। তখন আমি হঠাৎ করে তাকে প্রশ্ন করছি, বন্ধু কেন এমনটা? কইছে বন্ধু চাকরিতে করে চাকরি করতেছিলাম, চাকরিটা যে চলে যাবে এরকম কোনো চিন্তা ছিল না। তো অর্থাৎ আপনার অপশনে আমি কিন্তু বাস্তবে শিক্ষা নিলাম যে আপনি যা করতেছেন করেন, কিন্তু দ্বিতীয় একটা সাইড রাখেন যে ভাই আপনি আজকে এই অবস্থানে খুব ভালো আছেন, কালকে নাও তো থাকতে পারেন, আপনার কাছ থেকে ভালো কোনো একটা অনার আসতে পারে এই জায়গা। ইনকেস আমি আপনাকে না করলাম যে পরে আপনি কালকে আইসেন না, তাহলে আপনি কি করবেন? তখন তো আমার মাল্টিপল কিছু নাই, কিছুই নাই। আমি আপনার কাছে যে অ্যাডভাইসটা পাইতাম, আপনি একটা বড় ভাইকে ইংলিশে অনার্স মাস্টার্স কোর্স, আপনি তাকে পরিকল্পনা দিয়েছিলেন যে ভাই 2 বছর আগে যে ভাই কিছু একটা আদার্স করো, সেই লোকটা হোঁচট খাওয়ার 2 বছর পরে এসে আপনাকে বলো ফরহাদ যদি আমি আজকে একটা স্কিল ডেভেলপ করতে পারতাম তাহলে আজকে আমার এই দিনটা দেখা লাগে না। অতএব যে ছেলেটা মাস্টার্স কমপ্লিট করছে ইংলিশে, সেই ছেলেটা 2 বছর পরে বুঝতে পারছে। তো গাইস আপনাদের জন্য একটাই অ্যাডভাইস থাকবে যে আপনারা যা হন, বাংলাদেশ সর্বোচ্চ ক্যাটাগরিতে জব করেন ভাই করেন, কিন্তু অনেক সময় থাকে যে সময়টা ফ্রি, এই সময়টা একটা স্কিল হলো আপনার করে রাখেন, মানে একটা মাল্টিপল আর্নিং সোর্স। হ্যাঁ, মাল্টিপল একটা আর্নিং সোর্স করে রাখেন, এটা আপনার আসবে। আপনারা 2 ঘন্টা কিন্তু মোবাইলে একটা মুভি দেখে শেষ করেন, এই 2 ঘন্টা আপনি যদি মোবাইলে কাজ করেন আপনার টাকা ঘরে বসে আসতেছে। তো অতএব ফরাদের যে কোশ্চেনটা, হ্যাঁ চাকরির সেক্টর হোক, বিজনেস সেক্টর হোক, প্রাইভেট জব হোল্ডার হন, কিন্তু আপনি বাসায় অন্তত অ্যাটলিস্ট 2 ঘন্টা থেকে 1 ঘন্টাই সময় দেন, দেখবেন 1 বছর আপনার একটা অবস্থান তৈরি হবে ইনশাআল্লাহ। সেটাই। ঠিক আছে, তো আমরা এটা থেকে জানতে পারলাম যে মাল্টিপল ইনকাম সোর্স থাকতে পারবে। ধরুন আপনি ফাইবারে আছেন, ফাইবারের থেকে আপনার টাকা আসতেছে, তো আপনি ফাইবারের মধ্যে ডিপেন্ডেন্ট থাকেন, তো হঠাৎ আপনার গিগটা ডাউন করে দিল, র্যাঙ্ক ডাউন করে দিল ফাইবার, তো ওই মুহূর্তে কিন্তু আপনার আর্নিং সোর্স আসবে না, আমরা রানিং যে ক্লায়েন্টগুলো এগুলো আসবে না, আমরা যে প্রিভিয়াস ক্লায়েন্টগুলো আছে এগুলো আস্তে আস্তে কমতে থাকবে, দেন আপনার ইনকাম সোর্স লেস হতে থাকবে। সো বাই দ্য এন্ড অফ দি ডে you will face lot of depression, lot of thing, so you must need to make a multiple earning source. That's very much it. So guys, আমরা পরবর্তীতে দিকে মুভিং করি, সেটা হচ্ছে যে ক্লায়েন্টের সাথে পরিষ্কার যোগাযোগ রাখা, সঠিকভাবে কাজ বুঝে নেওয়া এবং ক্লায়েন্টকে সময় মতো আপডেট না দেওয়ার ফ্রিল্যান্সিং বড় একটা ক্ষতিকর। হাই ভাই, বড় একটা মিস্টেক। ক্লায়েন্ট থেকে কাজ নিলেন, যদি কাজটা আপডেট করে না দেন, সে তো মনে করবে যে আপনি অনেক কাজ করতেছেন, কিন্তু আপনি যদি তাকে আপডেট না দেন, সে কিন্তু বুঝবে না যে আপনি কি আসলে কাজ করতেছেন নাকি করতেছেন না। কিন্তু আপনি অনেক কাজ করতেছেন তার জন্য, কিন্তু তাকে আপডেট রাখলেন না, কিন্তু তার মাইন্ডসেটে সেটা হচ্ছে আপনি কিছুই করতেছেন না। সো আপনি অবশ্যই ক্লায়েন্টকে আপডেট রাখতে হবে। সো আমি পার্সোনাল লাইফে এটা আমি মিস্টেক করি, সো আমি নেক্সট টাইম ট্রাই করবো যে আই টু নট মেক লাইক দিস মিস্টেক। সো ইয়া, দ্যাটস প্রিটি মাচ ইট। সো আমরা এখন একটু ভিডিওটি স্কিপ করবো, সো 2 মিনিটের জন্য। সো আমরা একটু ভিডিও দিয়েছিলাম, নো প্রবলেম ম্যাটার, মানুষের সমস্যা থাকতেই পারে, দ্যাটস প্রিটি মাচ ইট। সো আমরা এখন পরবর্তী আলোচনা করবো যে 4 নাম্বার যে বিষয়টা, আমরা 3 নাম্বার বিষয়টা মাহবুব ভাই থেকে আমরা একটু ভাবছিলাম জানার দরকার, কারণ আমাদের টাইমটা কিন্তু খুবই শর্ট। আমরা আজকে টপিক নিয়ে আলোচনা করবো গাইস, মোস্ট 7টা টপিক নিয়ে আলোচনা করবো যেগুলো মানুষ ফ্রিল্যান্সিং লাইফে মানে মোস্ট অফ দ্য টাইম মিস্টেক করি। সো আমরা যদি প্রত্যেকটা স্টেপ যদি আমরা ক্লিয়ার করে এক্সপ্লেইন করতে না পারি, ইটস উইল বি রিয়েলি হার্মফুল ফর আস। সো ইউ নিড টু ওয়াচ দ্য ফুল ভিডিও, রাইট? সো আমরা এখন চলে যাই যে আমাদের 4 নাম্বার টপিকে, যে নিজেকে কম দামে বিক্রি করা, নিজের দক্ষতা সঠিক মূল্যায়ন নির্ধারণ না করা এবং ফ্রিল্যান্সিং হয়ে হতাশার কারণ হতে পারে। ও মাই গড, দিস ইজ দ্য বিগেস্ট মিস্টেক ইন ফ্রিল্যান্সিং। তো যখন আমরা কাজ পাচ্ছি না, তখন আমাদের কি হয় যে আমাদের যে প্রাইসিংটা, ধরুন আমি কাজ করছি 10,000 টাকায়, তো আমি কাজ না পাওয়ার কারণে আমি একটা ক্লায়েন্ট আসছে, সে আমাকে 5,000 টাকার অফার করলো, ঠিক আমি রাজি হয়ে গেলাম, দ্যাটস টোটালি রং। সো আপনার কাজের মূল্য আপনাকে যাতে কখনোই ডাউন করতে না পারে। আচ্ছা ভাই, যখন তুমি একটা অফিসে ডিল করো, যে একটা এক্সাম্পল দিই, আমি যেহেতু তুমি চাকরির ক্ষেত্রে আসো, তুমি এই এক্সাম্পলটা খুব ভালো বুঝবে। ধরো তুমি একটা অফিসে ডিল করতেছো, যে একটা কন্ট্রাক্টর টাইপের, যে 10,000 টাকা দিয়ে তুমি গোটা করে দিবা, ঠিক পরের দিন পরে তারা আসলো, তুমি কিন্তু কাজ পাইতেছো, অনেকদিন পরে 10,000 টাকার কাজ পাইছো, কিন্তু তার একটু পরে এসে বললো যে না, 10,000 টাকাতে কাজটা হবে না, 5,000 টাকা করে দিতে হবে, তখন তুমি রাজি হয়ে গেলা, তাইলে কিন্তু খুবই ব্যাড মিস্টেক, যে আপনার টাকার পরিমাণটা, আপনার যে চাহিদাটা এটা কমে গেল। ঠিক আছে, এই ব্যাপারে আসলে আপনার কি? দেখো ফরাদ, তুমি যে কথাটা বলছো খুব ভালো একটা আইডিয়া করছো। আমি যখন একজন ক্লায়েন্টের সাথে কথা বলবো বা আমি যখন আমার প্রেজেন্টেশনটা তার কাছে দিব, আমি যদি 10,000 টাকার কাজ দেয়, এই কাজটা আমার জন্য 10,000 টাকাই লাগবে, আমি এই 10,000 টাকার কাজটা আমি ওকে বুঝাইতে হবে আমার ভিতরে যে যোগ্যতাটা আছে, যে আমি যে তোমাকে কাজটা করে দিব 10,000 টাকার কোয়ালিটি আমার কাছে আছে। হ্যাঁ, জাস্ট ওকে, আমি কাজটা করলাম, কিন্তু ক্লায়েন্ট আমাকে বললো যে না, আমি তোমাকে 5,000 টাকা দিব, কিন্তু আমার যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি, আমি অলরেডি এই কাজগুলো 10,000 টাকা করে থাকি,
তো আমি 5,000 টাকা যখন করবো, আমি না শুধু আমার আরেকজন, যেমন তুমিও ভালো যোগ্যতা সম্পন্ন, তখন তোমার কাছে যখন এটা এক্সট্রা দিবে তখন তোমাকে 5,000 টাকা যোগ্যতা নিয়ে আসবে, তোমার আপার হওয়ার কোনো সুযোগ নেই। আর তুমি যে কথাটা বলছো যে তুমি 10,000 টাকার কাজটাই পাইলা, ক্লায়েন্টের সাথে এরকম ভাবে বুঝাইতে হবে তুমি প্রতিদিন আপডেট এই করতেছো, যে এই আমি এটা করতেছি এটা করতেছি। ক্লায়েন্টকে সবসময় বুঝাইতে হবে যে আমি কাস্টমারকে হ্যান্ড ওভার দিচ্ছি 100%, তুমি আমাকে যা দিচ্ছ তার মানে তুমিও রাইট আমিও রাইট, বুঝাইতে হবে। কিন্তু কোনো অঙ্কেই ভাই আপনার যেই সেক্টরে থাকেন বা যে অবস্থানে থাকেন, আপনি 15,000 টাকার কাজটাকে আপনি 10,000 টাকা আনবেন না, তাহলে আপনার কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হয়ে যাবে? আপনার জন্য আরো 10টা ক্লায়েন্ট নষ্ট হয়ে যাবে। আপনি তো 5,000 টাকা করতেছেন, আমি তো আপনাকে 5,000 টাকা পাইতেছি। কিন্তু আপনি যদি আপনার অবস্থান থেকে আমাকে বুঝাইতে পারেন যে আমি আপনার কাছে 10,000 টাকা করে দিব, আমি 10,000 টাকা সম্পূর্ণ একজন পার্সন, আমি কাজ করে দিব, আপনি কি চান প্লিজ আমাকে জানান। আমি তাকে সকল কাজকে প্রেজেন্টেশন এমন ভাবে তাকে দিব, আপডেট, সে সন্তুষ্ট হবে। কিন্তু নিচে নামার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা গাইস, সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছে। আপনারা যদি ভিডিওটা একবার না বুঝেন প্লিজ বারবার দেখেন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। যে মানুষ ফ্রিল্যান্সিং আসে কিন্তু তারা সাকসেসফুল হতে পারে না, এই রিজনটা কিন্তু আপনার মধ্যে থাকতে পারে। সো অবশ্যই ওয়াচ দিস ভিডিও আনটিল দি এন্ড। সো আমরা পরবর্তী একটা ভিডিও মুভ করি যে শুধু একটি স্কিল আটকে থাকা। গাইস, আমার একটা পার্সোনাল বড় ভাই আছে, সে শুধু আমাকে একটা স্কিল আটকে থাকার জন্য সাজেস্ট করে। আমি মাল্টিপল স্কিলে যাই কেন সেই আমাকে দেখতেই পারে না, তাই নাম মেনশন করার দরকার নাই, আমাদের বিগ ব্রাদার। সো এখন আমরা নতুন স্কিলটা শেখার চেষ্টা না করা, প্রতিযোগিতায় পিছিয়ে পড়া। ও মাই গড, আমি প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক গাইস, আমি ও মাই গড না বলে পারতেছি না। কারণ আমি বলি যে আপনারা যখন একটা স্কিল শিখেন, তবে আপনার কম্পিটিশন ওই স্কিলের ভিতরে 5,000 এখন আছে, তবে আপনি একটা স্কিল জানেন ওইটার কম্পিটিশন এখন 10,000 হয়ে গেল, 20,000, 50,000 হয়ে গেল, তখন কিন্তু আপনার যে ভ্যালুটা এটা কম হয়ে যাচ্ছে। আমরা যে কাজটাকে 1,000 টাকা দিয়ে করতেন সেটা এখন 50 টাকা দিয়ে করতে হইতেছে। সো আশা করি বুঝতে পারছেন যে কতটা ইম্পর্টেন্ট মাল্টিপল স্কিল অ্যাচিভ করাটা। সো যদি আপনি একাধিক স্কিল শিখতে না পারেন তাহলে আপনি অনেক পিছিয়ে পড়বেন, যেটা আমরা আলোচনা করলাম। আচ্ছা ভাই, তুমি এই ব্যাপারে কি বলতে চাও? হ্যাঁ, আপনার চমৎকার প্রশ্ন। যে আপনি যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করছেন, এই ব্যাপারটা হচ্ছে যে আমি পার্সোনালি, আমি হই, আপনি বা আদার্স কি হই, একটা সেক্টর ধরেন আমি এই ফ্রিল্যান্সিং জগতের একটা মার্কেটিং জগৎটা নিয়েই পড়ে আছি। বর্তমান পৃথিবীর প্রত্যেকটা মানুষ হচ্ছে প্রতিযোগিতার মধ্যে আছে। মানুষ যদি একটা সেবা ভালো পায়, এর চেয়ে যদি আরেকটা সেবা ভালো হয়, তাহলে মানুষ ওদিকেই চলে যায়। হ্যাঁ, তাহলে আপনার নলেজে রাখতে হবে যে না, আমি এটা নিয়ে পড়ে থাকবো না, আমার আদার সাইডগুলো দেখতে হবে। একটা সাইড খুব ভালো জানতেছেন, জাস্ট ওকে, কিন্তু দ্বিতীয় তৃতীয় চতুর্থ সাইডগুলো আপনার জানা থাকা দরকার। কারণ ভাই আজকে এই প্লেসটা আপনার জন্য খুব ভালো আপনাকে দিচ্ছে, কিন্তু হয়তো এক মাস পরে এই প্লেসটা নষ্ট হয়ে যেতে পারে, ডাউন হয়ে যেতে পারে, তখন আপনি কি করবেন? আপনি বসে থাকবেন না, এরকম না। আপনি যদি আপনার কাজটাকে এটাকে 2 ঘন্টা সময় দেন, আদার্স যে সাইটগুলো আছে, সেক্টরগুলো আছে, এই সেক্টরগুলো আপনি আধা ঘন্টা করে সময় দেন, অ্যাটলিস্ট 1 মাস 6 মাস পরে কি ওইটার সম্পূর্ণ ধারণা আসবে। আপনি 1 মাস কষ্ট করুন, ওইটাতে আপনি ফিরে যাবেন। কারণ মানুষ এখন কি চাচ্ছে? সেবার মান। আপনি যদি আমার সেক্টর থেকে সেবা পান 10%, আর যদি 20% পান, তাহলে আমার কাছে আপনি থাকবেন না। মানুষের অবস্থানটা হচ্ছে মানুষ এমন ভাবে নিজে রিপ্রেজেন্ট করতেছে যে যেদিকে সুবিধাটা বেশি পাচ্ছে সেদিকে চলে যাচ্ছে, তাই না? এখন প্রতিযোগিতা এমন একটা সেক্টর যে আপনার সকল ব্যাপারে নলেজ রাখতে হবে ভাই। আপনি যদি মনে করেন যে আপনার এই কাজটা স্থায়ী, আপনার রং, অবশ্যই রং। একটা কাজ স্থায়ী না। পৃথিবীর প্রত্যেকটা পার্সন যারা পৃথিবীতে নামকরণ করেছে, তারা প্রত্যেকটা পার্সনের লাইফ হিস্ট্রি দেখেন যে না, তারা একাধিক কাজ দিয়ে লাইফটাকে গুছাইছে। অতএব আপনি একটা কাজে থাকার মতো সীমাবদ্ধতা না। কারণ আজকে এই কোম্পানি এটা ভালো দিতেছে, কালকে এটা নাও দিতে পারে, কালকে এটা ডাউন হতে পারে। অতএব আপনি অন্য সেক্টরে চিন্তা ভাবনা করতে হবে, মাস্ট করতে হবে। রাইট 100%। এই জিনিসটা নিয়ে আমি একটা কথা বলি, আপনারা একটা রং ডিসিশন নিতে পারেন। ধরেন আপনি এখন ওয়ার্ডপ্রেস শিখতেছেন, যেটা দিয়ে ওয়েবসাইট তৈরি করে, বা শপিফাই শিখতেছেন, যেটা দিয়ে ওয়েবসাইট ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে। তো আপনি চিন্তা ভাবনা করতেছেন যে আপনি একাধিক স্কিল শিখবেন এখন। তো এই ক্ষেত্রে আপনার কি করা উচিত? আপনি কিন্তু এখন এটাকে ছেড়ে ফেসবুকে যেতে পারবেন না, আপনি এটা রিলেটেড কিছু শিখতে হবে। যেমন ই-কমার্সের রিলেটেড কি আরেকটা ওয়েবসাইট বিল্ডার, লাইক বিগ ই-কমার্স, ই-কমার্স ফর ওয়ার্ডপ্রেস। সো এইগুলো হচ্ছে রিলেটেড, আপনি রিলেটেড দিকে মুভিং করবেন। আপনি যদি একটা শিখতেছেন আকাশ আরেকটা বাদল শিখেন, তাহলে কিন্তু আপনি মাল্টিপল স্কিল শিখেও কিন্তু কিছু অ্যাচিভ করতে পারবেন না। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো সমালোচনা করে আমরা পরবর্তী পার্টে চলে যাই। সেটা হচ্ছে যে আর্থিক ব্যবস্থাপনায় দুর্বলতা, ইনকাম এবং খরচ হিসাব না রাখা এবং ভবিষ্যতের সমস্যা খুব খুব বৃদ্ধি করতে পারে। সো এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা ইনকাম করতেছি, এটা কোন ক্ষেত্রে আমরা ইউজ করতেছি। তো আমি আমার একটা পার্সোনাল এক্সাম্পল শেয়ার করি। যখন আমি এজেন্সিতে আমার প্রথম মাসের স্যালারি পাই 10,000, মেবি 11,000 টাকা, আমার মনে যে একটা আনন্দ, আর আমার তো খালি ফিলিংস আছে যে কখন টাকাটা খরচ করবো, নিজের একটা আনন্দ ফিল করতেছি। তো টাকাটা খরচ করতে আমার 2 দিন লাগলো।
পরে যে 28 দিন চলতে আমার যে কি যে অবস্থা হয়েছে, ওই দিন থেকে কিন্তু আমি মানি ম্যানেজমেন্টের বিষয়টা আমি ফোকাস দিই এবং ডে বাই ডে আমি এটা ইউজ করা শিখছি। কারণ প্রবলেম যদি আপনি মেক না করেন, আপনি বুঝতে পারবেন না এটা কি সঠিক নাকি ভুল। এই কারণে ইচ্ছা করে আর অনিচ্ছায় প্রবলেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ব্যর্থতা থেকেই সফলতার একটা শিক্ষা আসে। সো আশা করি বুঝতে পারছেন। সো এটা নিয়ে আমরা মাহবুব ভাই থেকে কিছু শোনার ট্রাই করি যে ভাই যে বলেন। না, এখন হচ্ছে তুমি যে কথাটা বললা খুব গুরুত্বপূর্ণ একটা আর টপিকস, কেননা যে আমি এখন যে তুমি যে কথাটা বলতে ভাই আমি 11,000 টাকা স্যালারি পেলাম, কিন্তু আমি 2 দিনই হাই উদাস করে শেষ করে ফেললাম চিল্লাই, কিন্তু এই যে 28 দিন তোমার চলতে হবে। একজন মানুষের লাইফ কিন্তু একটা সেটেলমেন্টের মধ্যে চলে। যেমন আমি নিজে যে সরকারি জব করি, আমি মাসে 30,000 টাকা বেতন পাই, আমি 2 দিনে কি শেষ করে ফেলি, কারণ আমার পুরো মাসের একটা মেজারমেন্ট আমি করে রাখি কোন Right. সেক্টরে কত পাবো, কোন সেক্টরে কত পাবো, কোন সেক্টরে কত পাবো। কারণ ইন কেস আল্লাহ না করে দুর্ঘটনা করলেন কি করবো, তুমি অনলাইন মার্কেটিং জগতে কাজ করতেছো, হঠাৎ করে তোমার পিছনে ডাউন হয়ে গেল, কিন্তু তোমার কাজ করতে হবে, তুমি সবকিছু কেনাকাটা করে শেষ করে ফেলো, ব্যাপারটা এরকম না। আয় বুঝে ব্যয় করতে হবে। তুমি মাসে 50,000 টাকা ইনকাম করো, 50,000 টাকা কোন খাতে যাচ্ছে, তোমার লাভবান খাতে যাচ্ছে নাকি লস খাতে যাচ্ছে, এটা তোমার চিন্তা করতে হবে। এটাও একটা পরিকল্পনার মূল লক্ষ্য। যদি Right. জীবনে এই টাকার ব্যাপারটাও পরিকল্পনা না করা যায়, তাহলে জীবনে কিছু করা যাবে না। কারণ 5 লাখ টাকা কামাই করবো, 6 লাখ টাকা খরচ করে ফেলবো, ব্যাপারটা এরকম না। কারণ লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট। Right, exactly. লাইফকে ওন করতে হলে আগে নিজেকে সেটেল করতে হবে, নিজের পরিকল্পনাকে ইমপ্রুভ করতে হবে। Right. সেটাই ফরাদ যে সুন্দর একটা ব্যাখ্যা দিচ্ছে যে ভাই আমি আর 28 দিন কিভাবে চলবো। তো আপনাদের জন্য এটা শিক্ষা, আপনারা যা পান এই টাকাটা কোথায় খরচ করতেছেন এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন, এটা কি আপনার জন্য কল্যাণকর নাকি খারাপ দিক যাচ্ছে। অবশ্যই গাইস এটা মাথায় রাখবেন। আচ্ছা, ঠিক আছে গাইস, আমাদের যে লাস্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব তার আগে আমি কিছু বলে দিই, কিছু পরামর্শ দিব আপনাদেরকে এবং যেগুলো আপনার জন্য খুবই হেল্পফুল হবে। সো আমরা পরামর্শ দিই, লাস্ট পয়েন্ট হচ্ছে দীর্ঘমেয়াদী ক্লায়েন্টের সম্পর্ক তৈরি না করা। একবার কাজ শেষ করে ক্লায়েন্টের সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া এবং ফ্রিল্যান্সিং জীবনে বড় ক্ষতি হতে পারে। গাইস, আমি এটা আমার পার্সোনাল যে এজেন্সিতে কাজ করতেছি, আমি দেখতেছি তারা কি করে, যে একটা ক্লায়েন্টের সাথে কথা বলছে, তো মানে কাজটা ডেলিভারি দিয়ে দিছি, তো তারা কি করে 1 মাস পর আবার ক্লায়েন্টকে মেসেজ দেয়, হেই হাউ আর ইউ, মানে তাদের সাথে কানেক্টেড থাকতেছে, যাতে ক্লায়েন্টের পরবর্তীতে যদি কোনো কাজ প্রয়োজন হয়, আপনার কথাটা যাতে তার সবার আগে মাথায় আসে যে না, আরে আমার সাথে তো একজন কানেক্ট আছে, আমি তাকে দেখে একবার কাজ করে ভালো রেজাল্ট পাইছি। তো এই ওয়েতে কিন্তু আপনি অবশ্যই ক্লায়েন্টের সাথে কানেক্টেড থাকবেন, তাকে মেসেজ দিবেন, হয়তো বা কাজ করে ফেলছেন, কাজ জমা দিয়ে দিয়েছেন, 6 মাস তার সাথে কন্ট্যাক্ট করলেন, তাইলে কিন্তু সে আপনাকে ভুলে যাবে, পরবর্তী কাজের অপরচুনিটিটা কিন্তু সুযোগটা কিন্তু আপনি মিস করে ফেললেন। সো এটা কখনোই করা যাবে না। সো এটা নিয়ে মাহবুব ভাই থেকে আমরা কিছু শুনি। হ্যাঁ, আপনি যে চমৎকার প্রশ্ন করছেন, ক্লায়েন্ট যখন আপনার কাজে সন্তুষ্ট হবে প্রথম ধাপ, এটা কিন্তু সন্তুষ্ট হয়েছে, এটা আপনার মাথায় রাখতে হবে। আপনি ক্লায়েন্ট থেকে 50,000 টাকা পেলেন, আপনি সেই একটা রোমাঞ্চ অবস্থায় আছেন, কিন্তু ক্লায়েন্টকে আপনি ভুলে গেছেন, ব্যাপারটা এরকম না। ক্লায়েন্ট হচ্ছে যেমন আমাকে আজকে নাজমুল একটা মেসেজ করলো, হাই ভাই কেমন আছো, জাস্ট এটা হাই ভাই কেমন আছো, আমি একজন প্রতিষ্ঠানের মালিক, হ্যাঁ, কিন্তু নাজমুল যখন আমাকে একটা সেবা দিয়ে, নাজমুল আমার হাই হ্যালো কিছু না, আমি এত বড় একটা বিজনেস করি, আমি কিন্তু নাজমুলকে নিয়ে মাথায় চিন্তা করবো না, কারণ আমার অনেক থিওরি আমার মাথায় আছে। যখন নাজমুল আমাকে একটা মেসেজ দিবে, নাজমুল আমাকে একটা নক দিবে, তখন আমার নাজমুলের কথা মনে হবে। ইন কেস আমার এখন রানিং একটা কাজ করা দরকার এই মাসের মধ্যে, তখন নাজমুলের হাই মেসেজটাই হইতে পারে যে নাজমুলকে আমি কাজটা দেওয়া। এক্স্যাক্টলি, আপনার ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনারা কাজ করতেছেন, প্রতিযোগিতা যুগে সবাই সবাইকে নক দিবে, কিন্তু আপনি যদি ভালো কিছু করেন তাহলে ক্লায়েন্টের সাথে অবশ্যই ভালো সম্পর্ক রাখবেন, এবং আপনার ব্যক্তিত্বটা, আপনার পারফরমেন্সটা আপনি সকলটাই ক্লায়েন্ট বুঝাইতে হবে যে আমি ফরাদ সব কিছুই পারি, প্লিজ আমাকে নক দাও, এবং আপনি নক দিবেন। যেহেতু আমি কাজটা করবো, আমি সবসময় একটা সুসম্পর্ক রাখার চেষ্টা করবো। ভাই একটা হাই দেওয়া মানে জীবন থেকে অনেক সময় নষ্ট হওয়া না, একটা হাই মানে একটা ক্লায়েন্ট আপনাকে নক দেওয়া। অর্থাৎ ক্লায়েন্টদের সাথে সবসময় যোগাযোগ রাখতে হবে এবং আপনার অবস্থান ক্লায়েন্টকে সবসময় বুঝাইতে হবে। শুধু কাজকর্ম সেটা না, ভালোবাসার মধ্যে অনেক কিছু হয়। রাইট, 100%। সো গাইস, আমরা ভিডিওটা প্রায় শেষের দিকে এসে পড়ছি। সো এখন আমরা জাস্ট আপনাদেরকে কিছু পরামর্শ দিব, আপনারা পরামর্শটা নিয়ে লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। কারণ ভিডিওতে এখন পর্যন্ত এই পরামর্শটা আমি লাস্টে কেন রাখছি, কারণ সেই মানুষগুলো লাস্ট পর্যন্ত দেখবে যে আসলে এই মিস্টেকগুলো করতে চায় না। সো এই কারণে আমি অ্যাডভাইসগুলো আপনাদেরকে দিচ্ছি, অবশ্যই আপনি শোনার জন্য এবং এগুলো লাইফে অ্যাপ্লাই করার জন্য ট্রাই করবেন। সো এইগুলো হচ্ছে আমি বলবো যে যদি ক্লায়েন্টের দক্ষতা আপনি বৃদ্ধি করতে চান, তাহলে এই যে ভুলগুলো আমরা আলোচনা করলাম এগুলো আপনাকে অ্যাপ্লাই করতেই হবে। সো আপনি ধরেন একটা রানিং ক্লায়েন্ট আছে, কালকেই তাকে মেসেজ দেন যে আচ্ছা ঠিক আছে, আমরা তো অনেকদিন কথা বলি না, তো তোমার কি অবস্থা, কি তোমার বিজনেস কেমন চলতেছে, এইসব তার সাথে নেটওয়ার্কিং করেন এবং তাকে বলতে পারেন যে তোমার কোনো ফ্রেন্ড সার্কেল আছে কিনা, তাদের যদি বিজনেসে কোনো নিড প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে বলতে বলবা। এই যে নেটওয়ার্কিংটা আপনি গ্রো করতেছেন ক্লায়েন্টের কমিউনিকেশন বা কন্ট্যাক্টের মাধ্যমে, এটা কিন্তু লং টাইম আপনাকে অনেক বড় বেনিফিট দিবে। সো গাইস, এই ছিল আমার আজকের এই ভিডিওটি। সো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর নিজের স্কিল ডে বাই ডে গ্রো করবেন। পুরো বিশ্বকে পরিবর্তন করতে চাইলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। সো ওই দিকটা ফোকাস রাখবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সো ফার। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।